হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের যে 3টে ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে আমি দেখছিলাম থার্ড ভিডিওতে অনেক বেশি আপনারা এনগেজড হয়েছেন, মানে অনেক বেশি লোক দেখেছেন। হতে পারে দুটো কারণ। হয়তো যেহেতু প্রথম দুটো ভিডিওতে অনেক বেসিক লেভেলের ডিসকাশন হয়েছিল, সেগুলো হয়তো অনেক লোকের জানা, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে অনেকের কাছে হয়তো পৌঁছায়নি ভিডিওটা। সেক্ষেত্রে আমি বলে থাকবো, যারা থার্ড ভিডিও দেখেছেন এবং কিছু বোঝেননি তাদের জন্য আগে আমি দুটো ভিডিও প্রথমে বানিয়েছিলাম এই বেসিকের ওপরই, ঠিক আছে? সেগুলো আগে দেখে নিন, তারপরে থার্ড ভিডিওটা যদি আরেকবার দেখেন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ অনেকে আমাকে মেসেজ করেছিলেন যে তুই ভিডিও বানিয়েছিস, মানে আমার চেনাশোনার মধ্যে। তো অনেকে তারা বোঝেনি বলছিল, তো আমি তাদেরকে বলে দিয়েছি যে এই প্রথম দুটো দেখতে। আর যারা বুঝেছেন তাদের তো প্রবলেম নেই, তারা আজকের ভিডিও থেকে ডিরেক্টলি স্টার্ট করতে পারেন। তো আগের দিন আমরা যত অবধি পড়েছিলাম সেটা হলো, আমরা দেখেছিলাম সাইডওয়েজ মার্কেটের ব্যাপারে, রাইট? সাইডওয়েজ মার্কেটের ব্যাপারে আমরা দেখিনি, সাইডওয়েজ ব্যাপারটা আমরা মেনশন করে গেছিলাম যে সাইডওয়েজ পরের দিন দেখবো। তো আমরা আপ ট্রেন্ড দেখেছিলাম, ডাউন ট্রেন্ড দেখেছিলাম, সেগুলোর এক্সাম্পল দেখিনি। তো এক্সাম্পলও আজকে দেখবো। আর সাইডওয়েজ মার্কেট বলতে কীরকম বুঝি সেটার ব্যাপারে একটা আইডিয়া আমরা আজকে পাবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো সাইডওয়েজ মার্কেটে একটা মেজর জিনিস বলে রাখি, সাইডওয়েজ মার্কেটে আমাদের অনেক সময় অনেক জায়গায় বলা হয় যে সাইডওয়েজ মার্কেটে কাজ করা উচিত নয়। তো কথা হলো, সাইডওয়েজ মার্কেটেও কীভাবে কাজ করা যায় আর কোন সাইডওয়েজ মার্কেটে কাজ করব তারও একটা আইডিয়া আছে কিন্তু আমরা পাবো। তো জেনারেলি যেটা বলা হয় যে সাইডওয়েজ মার্কেটে কাজ করা উচিত নয়। তো সাইডওয়েজ আর রেঞ্জ বাউন্ড দুটোর মধ্যে কিন্তু স্লাইট একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? তো সেই ডিফারেন্সের ব্যাপারে আজকে ডিসকাস করব এবং আপনাদের শুনে ভালো লাগবে যে সেই ডিসকাশনে কিন্তু একটা দারুণ পয়েন্ট আমরা খুঁজে পাবো, ঠিক আছে? তো প্রথমে আমি একটুখানি আপনাদের দেখাই স্ক্রিনে। সেটা হলো, আমি যদি এখানে দেখাই আপনাদের একটুখানি আগের দিনের পার্টের পর থেকে আমি স্টার্ট করি। সেটা হলো সাইডওয়েজের ব্যাপারটা আমরা আজকে দেখছিলাম, রাইট? সাইডওয়েজ। তো সাইডওয়েজে যেটা আছে, সাইডওয়েজ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, আমাদের প্রথমে দুটো জোন থাকবে। কীরকম জোন আমি একবার দেখাই। যে আমরা এখানে দেখেছিলাম, আমরা দেখেছিলাম এরকম মানে হলো আপ ট্রেন্ড, এরকম মানে হলো ডাউন ট্রেন্ড। মানে হায়ার হাই হলে আপ ট্রেন্ড বলছিলাম, আর যদি নিচের দিকে প্রাইস মুভ করে তখন আমরা লোয়ার হাই যখন বানাচ্ছে তখন আমরা বলেছিলাম কি, সেটা ডাউন ট্রেন্ড। তো আমাদের এখন যেটা মেন প্রবলেম, যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড তো বুঝে গেছি, মোটামুটি আইডিয়া আছে, কিন্তু মার্কেট অনেক সময় দেখবেন এরকম একটা ফ্লো মার্কেট তৈরি করে। মানে আমি যদি এটাকে প্রাইস স্কেলে বলি, নিচে এটা ধরুন 100, 102, 105, একটা রেঞ্জের মধ্যেই ঘুরছে। মানে 100 থেকে আপনি দেখলাম 102 অবধি গেল, আবার 100তে নামলো, তারপর আবার 105 অবধি যাচ্ছে, আবার 100তে চলে আসছে। এবার ব্যাপারটা কী হচ্ছে, প্রাইস মুভ করছে না, একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে। এবার সত্যি কি মুভ করছে না? মুভ করছে, কিন্তু তার ডেফিনিট কোনো ডিরেকশন নেই। তো ডেফিনিট কোনো ডিরেকশন নেই মানে, যদি প্রাইসকে আমরা কিনি, যদি দামটা নাই বাড়ে, আমাদের অ্যানালিসিস আমরা যাই করি না কেন, আমরা যদি কিনি এবং প্রাইস না বাড়ে, তাতে কি আমাদের কিছু করার আছে? ভেবে বলবেন, কিছু কি করার আছে? আমরা একটা জিনিস কিনলাম, কেনার পরে জিনিসটার দাম বাড়ছে না, এতে তো আমাদের কিছু করার নেই। আমরা তো আর বিগ প্লেয়ার্স নয়, আমরা তো আর এলআইসি নয় যে আমাদের কাছে 5000 crore আছে, আমরা বসে বসে সেই স্টকটাকে মুভ করাচ্ছি। তো যদি স্টকের মুভমেন্ট না আসে তাহলে তো আমাদের কিছু করার থাকে না। তো আমাদের এখানে করার থাকে না, এটা আমরা জানি, ঠিক আছে? তো কী কী আমরা করতে পারি সেগুলো আমাদের বুঝতে হবে। প্রথমত সাইডওয়েজ মানে বুঝলাম, তাহলে একটা রেঞ্জের মধ্যে মোটামুটি ঘুরছে, প্রাইস মুভমেন্ট নেই। তো এটা একটা সাইডওয়েজের সাথে একটা জিনিস আমি ব্যাগটা রেখে রাখছি, নট এনাফ মুভমেন্ট আমরা বলে রাখছি। মানে বায়ার বা সেলার কেউই খুব স্ট্রং নয় এখানে, রাইট? আমরা বলেছিলাম বায়ার স্ট্রং আপ ট্রেন্ডের ক্ষেত্রে, আর সেলাররা স্ট্রং হলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এখানে কেউই স্ট্রং নয়। এবার আমি যদি বলি এটা কখন হয় আর কেন হয়। আচ্ছা, ধরে নিন আজকে ধরে নিন 27 জুলাই, ঠিক আছে? 27 জুলাই, ঠিক আছে? 27 জুলাইতে ধরে নিন এই টাইমটাতে মোটামুটি মার্কেটে অনেক কোম্পানির রেজাল্ট আসছে, ঠিক আছে? এবার ধরুন একটা স্টক এরকম 102 টাকা দামে, আমি যেরকম দেখালাম এরকম জায়গাতে ট্রেড করছে, এরকম চলছে। মার্কেটে নিউজ আসলো, নিউজ আসার পরে ধরে নিন খারাপ নিউজ এসছে, ঠিক আছে? মানে রেজাল্ট এসছে, কোয়ার্টারলি রেজাল্ট 3 মাস অন্তর অন্তর আসে। তো এখন রেজাল্ট সিজন চলছে আমরা জানি। তো ধরে নিন রেজাল্টটা খারাপ এসছে, তাহলে কী হবে, স্টকটা এখান থেকে পড়ে মোটামুটি ধরে নিন এরকম 90-র কাছাকাছি চলে আসে।
তার মানে কি হলো, রেজাল্ট খারাপ হলো, কিছু লোক বিক্রি করে দিয়ে চলে গেল, সাপ্লাই জেনারেট হলো, দাম কমলো, আমরা আগের দিন পড়েছি। এবার এই যে দামটা পড়লো, কোম্পানি তো উঠে যাচ্ছে না, রেজাল্ট খারাপ মানে তো কোম্পানি উঠে যাচ্ছে এরকম নয়। তো 90 অব্দি আসার পরে কী হতে পারে, প্রাইসটা দু তিন রকমের লোক দেখুন মার্কেটে থাকবে। কিছু লোক মনে করবে দামটা এতখানি পড়েছে, আমি ইনভেস্ট করে নিই, আমাকে আপকামিং ডেজে স্টকটা রিটার্ন দিতে পারে, তাই তো। আবার কিছু লোক এরকমও আছে যারা ভাববেন যে 90-তে এসছে, আমি যদি এখন কিনি, হতে পারে প্রাইস আপকামিং ডেজে আরও পড়লো, আরও পড়ার পরে ফলে আমার একটা বড় লোকসান হতে পারে। তো আমাদের এখানে দেখতে হবে যে মার্কেটে আপকামিং ডেজে কারা স্ট্রং হচ্ছে, তার আগে অবধি মার্কেট কীরকম করবে আমি বলছি। 90 অবধি এসে গেছে, প্রাইস অনেকটা পড়ে গেছে, কিছু লোক এখানে বাই করবে। আবার কিছু লোকের মনে হবে যে 90 থেকে 92 এরকম লেভেলে তো চলে গেছে, ধরে নিন 92 অবধি গেল, ঠিক আছে, 92 অবধি মোটামুটি গেছে ধরে নিচ্ছে, এক সেকেন্ড, ধরে নিন 92 অবধি গেছে। তো 92 অবধি যখন গেল, তো হতে পারে প্রাইসটা মোটামুটি একটা ওই জায়গার অবধি স্টেবল এরকম জায়গায় ঘুরছে। তো 92 অবধি যাওয়ার পরে কিছু লোকের মনে হলো চলো বিক্রি করে দিই, তো তারা এই জোনটার কাছে এসে সেল করে দিল। তার মানে কী হচ্ছে, 90-এর কাছে কিছু লোক তো বাই করছে, কিন্তু কিছু লোকের মনে হচ্ছে আবার যে 92-93-তে গেলেই মনে হচ্ছে আমি বিক্রি করে দিই, মানে একটু একটু করে জাম্প করছে, কিছু লোক সেল করছে, তারপর আবার জাম্প করছে, আবার নিচে আসছে, এরকম একটা জোন বানিয়ে নিচ্ছে। তার মানে আমরা তো বলতে পারি যে এই এরিয়াটার মধ্যে, মোটামুটি এই এরিয়াটার মধ্যে বায়ার সেলার দুজনেই ট্রাই করছে। আচ্ছা, সিচুয়েশনটা এরকমও হতে পারে, আমি আরেকটা সিনারিও দেখাচ্ছি, সিনারিওগুলো ভালো করে মানে নোট করবেন যে ডিফারেন্সটা কী। আমি আবার দেখাচ্ছি, ধরে নিন 1 অগস্ট, ঠিক আছে, 1 অগস্টে একটা স্টকে রেজাল্ট এসছে, রেজাল্টের আগে স্টকটা ধরুন এরকম মুভ করছিল, রেজাল্টটা আসলে খুব ভালো এই ক্ষেত্রে, তাহলে স্টক কী করবে, এরকম মুভ করে ওপরে চলে যাবে এরকম জায়গাতে, ধরে নিচ্ছে এটা 250, এটা ছিল 200, তাহলে 200 থেকে 250 জাম্প করে চলে গেছে, মানে যাদের কেনার কিনে নিয়েছে। এই যে রেজাল্ট এসছে এটাকে আমরা বলি প্রাইস নিউজটাকে ফ্যাক্টর ইন করে নিয়েছে। ফ্যাক্টর ইন করে নিয়েছে মানে এই যে নতুন ভালো রেজাল্টটা আসলো সেটা অলরেডি প্রাইসের মধ্যে ইনক্লুড হয়ে গেছে, মানে যাদের কেনা হয়ে গেছে, ঠিক আছে, মানে নতুন দামটা আগে নতুন ভালো রেজাল্টটাকে জাস্টিফাই করে একটা লেভেল অবধি মুভমেন্ট দিয়ে দিল। এবারে এই যে 250 অবধি মুভমেন্ট দিয়েছে, এবারে এখানেও সেম আসবে, কিছু লোক মনে করবে যে পরের কোয়ার্টারের রেজাল্ট হয়তো আরও ভালো আসবে, তারা হোল্ড করে বসে থাকবে। আবার কিছু লোকের মনে হবে যে না 250 অবধি গেছে, এবার আমার প্রফিট বুক করে বেরিয়ে যাওয়াটা উচিত হয়তো, তো এখান থেকে কিছু লোক বিক্রি করবে। আবার যাদের মনে হচ্ছে যে পরের কোয়ার্টারে ভাই মোটামুটি তো রেজাল্ট এবার ভালো হয়েছে, পরের বারও ভালো আসবে, ঠিক আছে, তারা আবার এসব জায়গা থেকে বাই করবে, ধরে নিচ্ছে 240 বা 45 লেভেল থেকে আবার বাই করবে, আবার উঠবে, আবার এখানে নামছে, এরকম করে হোল্ড করছে। এই যে হোল্ডটা কেন করছে, সেই জন্য আমরা এই ড্রয়িংটাতে আসলাম, যে সাইডওয়েজ একটা জোন বানালো কেন, একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ মুভমেন্ট দেওয়ার পরে বায়ার বা সেলার কারো কিন্তু আইডিয়া নেই যে মার্কেট কি এতখানি মুভ দেওয়ার পরে আরও মুভ দেবে, নাকি এই দামটাই মোটামুটি ঠিক দাম। তো না বায়াররা বেশি করে বিক্রি করছে, যাদের কাছে হোল্ডেজ, তারা ভাবছে এত তো মুভ দিয়েছে, একটু ওয়েট করে দেখি, যদি পড়ে যায় আমি বেরিয়ে যাব। আবার কিছু লোক এরকম ভাবছে আচ্ছা এতখানি মুভ দিয়েছে, একটু হোল্ড করে দেখি না, পরের বার তো কোম্পানি একটু ভালো পারফর্ম করতে পারে, আগের বার তো মোটামুটি যখন রেজাল্ট বেরিয়েছিল আমরা ম্যানেজমেন্টের কাছ থেকে শুনেছিলাম যে কোম্পানি ভালো পারফর্ম করছে, আপকামিং ডেজে প্ল্যান আছে, তো আরও কদিন হোল্ড করে দেখি। তো এই কারণে যারা সাপ্লাই দিচ্ছে তারা মেজার নয়, আবার যারা কিনছে তারাও মেজার নয়, কারো কনফিডেন্স তারা পাচ্ছে না। এই জন্য কী হচ্ছে, প্রাইস একটা জোনের মধ্যে, ধরে নিচ্ছে 250 থেকে 235 জোনের মধ্যে ঘোরাঘুরি করছে, তার মানে বায়ার আর সেলার কেউই কিন্তু এখানে কনফিডেন্ট নেই। তাহলে এইবার আমাদের কথা হলো, এটা আমরা বুঝে গেলাম যে বায়ার আর সেলার কেউ কনফিডেন্ট নেই বলে একটা জোনের মধ্যে প্রাইস ঘুরছে, কারোর মধ্যেই সেই কনফিডেন্সটা নেই যে তারা পয়সা বেশি করে লাগাবে এবং পুশ করে কোনো একটা লেভেলকে ভেঙে বের করে দেবে, মানে এনাফ ডিমান্ড জেনারেট তারা করছে না। তাহলে এখানে আমাদের বুঝতে হবে এখানে আমাদের কী করা উচিত। তো আমরা প্রথমেই বলছিলাম আমরা তো প্রাইস মুভমেন্ট করাতে পারবো না, আমরা বলছিলাম আমরা বড় প্লেয়ারকে ফলো করছি। তাহলে আমি নর্মালি যেটা বলা হয় সেটা একটুখানি এবার আমরা দেখি। আমাদের বলা হয় এই কারণেই যে সাইডওয়েজ মার্কেটে ট্রেড করা উচিত নয়, মানে আমাদের কি বলা হয়, ডোন্ট ট্রেড ইন সাইডওয়েজ মার্কেট, ডোন্ট ট্রেড ইন সাইডওয়েজ মার্কেট। তো আমরা এই কথাটা যে বলছে আমি বলবো না এটা ভুল বলছে, ঠিকই আছে। তাহলে প্রশ্ন আসছে যে আপনি তো ভিডিও শুরুতে বললেন যে আমরা কি করতে পারি, আরেকটা উপায় আছে, সেই উপায়টার ব্যাপারে আমরা এবার জানবো যে সাইডওয়েজ মার্কেট সঙ্গে রেঞ্জ বাউন্ড মার্কেটের ডিফারেন্সটা কী। রেঞ্জ
বাউন্ড মার্কেট, রেঞ্জ বাউন্ড মার্কেট, ঠিক আছে, এইটা দেখে আমরা এক্সাম্পলগুলো দেখবো, ঠিক আছে। রেঞ্জ বাউন্ড মার্কেট, আচ্ছা রেঞ্জ বাউন্ড মার্কেট যদি আমরা বলি, রেঞ্জ বাউন্ড মার্কেট বলতে কীরকম বোঝাচ্ছে আমি একটুখানি দেখাই, ঠিক আছে। আমাদের এখনো সাপোর্ট রেজিস্ট্যান্সের পার্টটা হয়নি, সেটা আমরা দেখবো আপকামিং ডেজে। আচ্ছা রেঞ্জ বাউন্ড মার্কেট মানে আমি এখানে দুটো দাগ টানলাম, র্যান্ডাম দুটো দাগ টেনেছি, ধরে নিচ্ছি ওপরের লেভেলটা 125, আরেকটা লেভেল হলো 100, ঠিক আছে। আবার এখানে আরেকটা ড্র করলাম, এটাকে ধরে নিচ্ছি আমরা ফিগার 1, ঠিক আছে, এটা ফিগার 1, ঠিক আছে। আরেকটা আসছে আমাদের এখানে, আমি এটাকে একটা অন্য র্যান্ডাম যে কোনো কালার দিচ্ছি জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য। এখানে দুটো লেভেল ড্র করছি, এটা আমার কাছে ফিগার 2 আসছে, নর্মালি ফিগার 1 ফিগার 2 দিয়ে আসছে, ফিগার 2, ফিগার লেখাটা ভয়ঙ্কর হয়েছে দেখতে, ঠিকঠাক করে লিখে দিয়ে নাহলে বোঝা যাবে না, ঠিক আছে। তো ফিগার 1 আর ফিগার 2-র মধ্যে যেটা আমাদের মেজর ডিফারেন্স আমরা দেখতে পাবো, যে আমাদের প্রাইসের লেভেলটা ডিফারেন্স আছে। ফিগার 2-তে আমি যে লেভেলটা দেখাচ্ছি সেটা একবার ভালো করে খেয়াল করবেন, আমার এখানে 100, এটা হলো 105। এবারে আমাদের দুটোর মধ্যে কী ডিফারেন্স একটু মেজারলি দেখি। আমি যদি প্রথমটা দেখি, ধরুন প্রাইস এভাবে মুভমেন্ট করছে, এইভাবে মুভমেন্ট করছে, ঠিক আছে, এইভাবে মুভমেন্ট করছে, এরকম করে ঘোরাঘুরি করছে, ঠিক আছে। এবার 105-এর নিচের যে লেভেলটা ড্র করেছি সেটা তো আমি বলছি এখানেও প্রাইস মুভমেন্ট করছে, মানে 100 থেকে 105-এর একটা রেঞ্জ আছে, প্রাইস এরকম করে যাচ্ছে, এরকম মুভমেন্ট আসছে, ঠিক আছে, এরকমভাবে মুভমেন্ট হচ্ছে, র্যান্ডাম একটা মুভমেন্ট হচ্ছে। এবারে আমার কথা হলো, দুটোই তো মোটামুটি আমরা বলতে পারছি সাইডওয়েজ, কিন্তু খেয়াল করুন এর মধ্যে কিছু ট্রেন্ড আছে, এই যে এখান থেকে ওপরে যখন আপ ট্রেন্ডে যাচ্ছে, আবার ডাউন ট্রেন্ডে যাচ্ছে, এখান থেকে আপ ট্রেন্ড যাচ্ছে, এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে, রাইট। আবার এখানেও সেম আপ ট্রেন্ডে যাচ্ছে, ডাউন ট্রেন্ডে আসছে, আবার ওপরে কিছুটা আপ ট্রেন্ড যাচ্ছে, আবার ডাউন ট্রেন্ডে আসছে, এরকম হচ্ছে। এবার আমার কথা হলো 100 থেকে 105 এই রেঞ্জটা, মানে এই রেঞ্জটা যদি আমরা বার করি, এটা আমার কাছে একটা 5% জোন, রাইট। আর এইখানটা যদি আমি বার করি, এই জোনটা, এটা আমার কাছে কিন্তু 25%-এর একটা জোন। এবারে মজার ব্যাপারটা হলো, দুটো জোনই আমি দেখতে পাচ্ছি মোটামুটি সাইডওয়েজের মধ্যেই পড়ছে, কিন্তু একটা মেজর ডিফারেন্স এখানে আছে। নিচের ফিগার 2টা হলো 5%-এর একটা জোন, আর ওপরেরটা হলো 25%-এর একটা জোন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? 25% হিউজ। তো 25%-এর জোনের মধ্যে যদি প্রাইস সাইডওয়েজ আমরা মানে ঘোরাঘুরি করে, সেটাকে আমরা সাইডওয়েজ বলবো না, এটাকে আমরা বলতে পারি রেঞ্জ বাউন্ড। হ্যাঁ, ট্রেন্ডটা সাইডওয়েজ বলা যেতে পারে, রেঞ্জ বাউন্ড, বাট সাইডওয়েজ ট্রেন্ড হলো মেজর ট্রেন্ড। এখানে মেজর সাইডওয়েজ আছে, ঠিক আছে, মেজর ট্রেন্ড সাইডওয়েজ আছে এখানে। একটা সেকেন্ড, আমরা এখানে মেজর ট্রেন্ড বলতে পারি, সাইডওয়েজ আসছে। তো আমাদের এখানে মেইনলি যেটা দেখার, যে মেজর ট্রেন্ড সাইডওয়েজ মানে কি, আমি একবার এইটা মানে সাইডে লিখে দিই, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখানে মেজর হলো সাইডওয়েজ, ঠিক আছে। কেন? বা সাইডওয়েজ বানান ভুল হয়েছে, বানান ভুল লেখা যাবে না, কেউ আবার কমেন্ট এসে বলবে যে সাইডওয়েজ বানান ভুল লিখছেন কেন। সাইডওয়েজ হলো মেজর ট্রেন্ড। এবারে আমার কথা হলো, মেজর কেন লিখলাম, কেননা মাঝখানে এই যে আপ ট্রেন্ড এখানে গেছে, এখানে ডাউন ট্রেন্ডও এসছে, ওই জন্য। এবারে আমার কথা হচ্ছে, এই যে সাইডওয়েজ হলো, মানে মেজর ট্রেন্ড সাইডওয়েজ হলো, কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ নয়, দেখুন রেঞ্জ বাউন্ড আছে, রেঞ্জ বাউন্ড বলা যায়, রেঞ্জের মধ্যে ঘুরছে, কিন্তু 25% একটা জোন। আচ্ছা, এখানে যদি আমরা এরকম কিছু করতে পারি, যে ধরে নিন মোটামুটি 100-র কাছাকাছি, 100-তে আমরা ধরতে পারবো না, আমরা অপারেটর নয় বা মার্কেট ম্যানিপুলেশন আমরা করছি না, মোটামুটি এরম জোনে যদি হোল্ড করতে মানে বাই করতে পারি, বা পরের বার যদি এরকম জোনগুলোতে বাই করতে পারি, আর মোটামুটি সেলটা যদি আমরা এই লেভেলগুলোতেও করতে পারি, গ্রিনগুলোতে সেল করে বেরোচ্ছি আর রেডগুলোতে বাই করছি, তাহলেও আমাদের কাছে মোটামুটি আমরা বলতে পারি যে প্রথমবার এতটুকু, পরের বার এই যে এইটুকু লেভেলের একটা মুভমেন্ট আমরা ক্যাপচার করছি। বোঝা যাচ্ছে? প্রথমবার আমি বলতে পারি মোটামুটি, এটা ধরে নিচ্ছে একটা র্যান্ডাম লেভেল, 110 থেকে 120 অবধি ধরুন আমরা মুভমেন্ট ধরলাম, 110 থেকে 120, ঠিক আছে। আবার পরের বার ধরছে 108 থেকে ধরে নিন 100 সামথিং র্যান্ডাম একটা নাম্বার, 118 অবধি মুভমেন্ট ধরছে। তার মানে এইসব জায়গাতে কিন্তু আমাদের একটা মুভমেন্ট ধরার স্কোপ থাকছে। কেননা প্রাইসটা একটা 25% জোনের মধ্যে আটকে রয়েছে।
তার মধ্যে আমরা কি করছি, একটা ছোট পার্সেন্টেজ 25%-এর মধ্যে আমরা তো অপারেটর না, আমরা ওপরে ধরতে পারবো না, নিচে বেচতে পারবো না। তো আমি মোটামুটি বলতে পারি এখানে আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ মুভমেন্ট আমরা ধরতে পারি। তো সেই মুভমেন্টটা কতখানি হতে পারে, এটা মানে 5%, 6%, আবার হতে পারে একটুখানি বেশি 7-8%। সেটা আমরা বুঝবো যে কীভাবে এই জিনিসটা করা যায়। তো আমাদের এখানে যেটা মেনলি করতে হবে, রেঞ্জ বাউন্ড মার্কেট হলে আমরা কাজ করতে পারি। কিন্তু নিচের ক্ষেত্রে কী হচ্ছে দেখুন, নিচের ক্ষেত্রে কিন্তু মামলাটা একটু ক্রিটিক্যাল হচ্ছে, কারণ এখানে 5% একটা জোন, 5%-এর জোনে কিন্তু এগুলো আমরা করতে পারবো না। কেননা আমরা বটমে ঢুকতে পারবো না, কারণ আমরা অপারেটর নয় বলেছি। আমরা যদি এরকম জোনে এখানে ঢুকতে যাই, তাহলে আমরা যদি এখানে বেরোই, তাহলে আমি 102-এ ঢুকে 103-এ যদি বেরোতে চাই, তাহলে মানে আমার মুভমেন্ট তো মানে 2%-এর মুভমেন্ট আমি পাচ্ছি না, তার মধ্যে ব্রোকারেজ দিতে হবে। তো আমার এখানে 5%-এর যেহেতু জোনটা ছোটো জোন, তো এখানেও কিন্তু আমার সাইডওয়েজই, এখানেও আমার মেজর ট্রেন্ড হলো সাইডওয়েজ, ঠিক আছে, আগের ক্ষেত্রেও সাইডওয়েজ, কিন্তু এটাকে আমি মেজর ট্রেন্ড, এটা আমার সাইডওয়েজ হলো। এখানে রেঞ্জটা খুবই ছোট, এখানে রেঞ্জটা লং ছিল বা ওয়াইড ছিল, ওয়াইড রেঞ্জ ছিল, সেজন্য আমরা কিন্তু সেই রকম রেঞ্জে কাজ করতে পারছি। তো আমাদের এই যে জিনিসটা বুঝলাম, এটার একটা এক্সাম্পল চলুন দেখি। আমি ট্রেডিং ভিউতে যাব। ট্রেডিং ভিউ হলো এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে আমরা সব স্টকের চার্ট দেখতে পারি, ঠিক আছে, প্রাইস চার্ট। আমরা এখন বেসিকে আছি, আমি একটা মানে একদম বেসিক লেভেলে আছি। আমি একদিন আপনারা যদি বলেন যে টিউটোরিয়াল আমি দেখাবো। আচ্ছা, একটা স্টক আমি এখানে সার্চ করলাম, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, নাম সবাই জানি। কথা হলো, আমি যে স্টকগুলো দেখাচ্ছি এগুলোকে কিন্তু কোনোভাবে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, কেননা সেবির তরফ থেকে যে নিয়মাবলীগুলো আছে সেগুলো আমাদের ফলো করতে হবে, নাহলে কিন্তু যথেষ্ট বড় প্রবলেম আছে, ঠিক আছে। তো এটাকে বাইসেল রেকমেন্ডেশন হিসেবে দেখবেন না। আমি যে স্টকটাতে আপনাদের চার্টটা দেখাচ্ছি, পিওরলি আমি যেগুলো পড়াচ্ছিলাম এই কদিন ধরে বা এই কয়েকটা এপিসোডে, একটা এক্সাম্পলও দেখতে হয়, থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজও দরকার, সেজন্য এটা দেখানো, ঠিক আছে। তো রিলায়েন্সটা ওপেন করি, এখানে দাগটা কাটা আছে, এগুলো দেখে কনফিউজ হবেন না। আচ্ছা, এই যে এখানে একটা জোন দেখুন, আমি এখান থেকে একটা জিনিস আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এই যে এরিয়াটা আমি রেড কালারের একটা মার্ক করলাম, এই জায়গাটা দেখা যাচ্ছে একটা সাইডওয়েজ জোন মতন লাগছে। 1100, মোটামুটি 1193 থেকে 1322-এর মধ্যে একটা জোনে মোটামুটি প্রাইস ঘুরছে। আচ্ছা, এইটা কতখানি পার্সেন্টেজের জোন একটুখানি দেখি আমরা। আমাদের এখানে একটা টুল আছে প্রাইস রেঞ্জ বলে। আমি একদিন যদি আপনাদের প্রবলেম থাকে টুলস কীভাবে ইউজ করবো আপনারা মানে বলতে পারেন, আমি তাহলে সেটার একটা ভিডিও পোস্ট করবো, ঠিক আছে। প্রাইস রেঞ্জ এটা হলো 10% একটা জোন দেখতে পাচ্ছেন, সাইডওয়েজ জোন, কিন্তু 10% একটা জোন। তো 10%-এর মধ্যে যদি কেউ মেজরলি বলে, আপনাকে বলবে সাইডওয়েজ মার্কেট হাত দিও না, কিন্তু আপনি ভাবুন 10%-এর মধ্যে আপনি যদি এই মুভমেন্টে মানে আপনার মোটামুটি যদি আপনি পরের বার এখানে বাই করে এখানে সেল করতে পারেন, বা এখানে বাই করে এখানে সেল করতে পারেন, একটা ছোট 10% জোনের মধ্যে 5-6% ধরাটা কিন্তু খুব একটা মুশকিল না। আমি 4% ধরে নিচ্ছি, 4% ধরাটা মুশকিল নয়। 4% আমাদেরকে 1 বছরে দিচ্ছে অনেক জায়গায়, মানে ফিক্সড ডিপোজিটে 6 দিচ্ছে, 7 দিচ্ছে, মানে 7 ম্যাক্সিমাম দিচ্ছে, সিনিয়র সিটিজেনগুলো বাদ দিয়ে বলেছিলাম। সেভিংস যখন 2-3% দিচ্ছে, সেখানে আমাদের এখানে একটা জোনের মধ্যে 3-4 মাস, মোটামুটি নভেম্বর থেকে মার্কেট এইখানে এই রেঞ্জে ছিল, এপ্রিল মাস, মানে 5 মাসের একটু বেশি সময় মার্কেট এখানে ছিল। তাহলে সেই সময় 2 থেকে 3 বার যদি আমরা 3% করে বলেও নিতে পারি, তাহলে তো আমাদের মোটামুটি একটা ভালো মুভমেন্ট, ভালো রিটার্ন আসতে পারে, ধরতে হবে, ঠিক আছে। ধরতে গিয়ে আবার ভুলভাল করলে হবে না। আমি বলছি আসতে পারে, একটা সম্ভাবনা আছে, আমরা দেখবো সেটা কীভাবে ধরবো। আচ্ছা, এই জায়গাটা বোঝা যাচ্ছে যে এটা একটা, আচ্ছা এই এরিয়াটা একবার দেখাই, এটাও একটা সাইডওয়েজ জোন মতন ছিল, রাইট। আবার এখানটা একটা ডাউন ট্রেন্ড ছিল, দেখাচ্ছে আমি এখানটা আপনাদের। এই দেখুন, নিচে আসলো প্রাইস, জাম্প করলো, নিচে আসলো, জাম্প করলো, নিচে আসলো, জাম্প করলো, সেই যে লোয়ার লো বলেছিলাম, লোয়ার লো লোয়ার হাই। আচ্ছা, এখানে দেখুন আপ ট্রেন্ড ছিল, খেয়াল করে দেখুন ভালো করে, এই যে পরের লোটা আগের লোয়ের থেকে ওপরে, হাইটা আগের হাইয়ের থেকে ওপরে, বোঝা যাচ্ছে তো, এই হাইয়ের থেকে পরের হাইটা ওপরে, এভাবে আপ ট্রেন্ড চলছিল। তো মার্কেটে কিন্তু এই যে এইখানটা দেখুন কত ভালো একটা আপ ট্রেন্ড দিয়েছিল, এখান থেকে মার্কেট ওপরে গেল, তারপর দেখুন নিচে এসে, স্লাইড নিচে এসে, যেটা কিন্তু আগের লোয়ের থেকে ওপরে হয়েছে, আবার ওপরে গেছে, এখান থেকে একটু নিচে এসছে, দেখুন না এই যে লোটা আসলো এটা আগের লোয়ের থেকে ওপরে, মানে এই লোটা আমি যদি এখানে আপনাদের মার্ক করে দেখাই, এই লোয়ের থেকে পরের লোটা কিন্তু ওপরে সৃষ্টি হয়েছে, তার মানে এখানে আপ ট্রেন্ড একটা চলছিল কন্টিনিউ। এটা আমি পুরোটাও দেখাতে পারি আপনাদের। এই জায়গাটা এই অবধি মার্কেট গেছিলো, তারপর নিচে এসছে, এই অবধি গেছিলো, নিচে এসছে,
কিন্তু প্রত্যেকবার খেয়াল করে দেখুন লোগুলো ওপর সাইডে শিফট হতে হতে গেছে। আমি যদি আপনাদের এখানে দেখাই, এখানে এই যে এই লোয়ের থেকে এই লোটা ওপরে, আবার পরের লোটা ওর থেকে ওপরে, হাইগুলো দেখুন, প্রথম হাই, পরের হাই, তারপরের হাই, পরপর শিফট হতে হতে যাচ্ছে ওপর সাইডে। তার মানে আমরা বুঝতে পারছি বায়াররা স্ট্রং। আর একটা জিনিস দেখা, এবারে আপনাদের কথা হলো যে সাইডওয়েজ জোনে আমরা বলছিলাম যে ট্রেড করা যাবে না। কীরকম সাইডওয়েজ জোনে বলছি, ধরুন এইখানে একটা সাইডওয়েজ জোন ফর্মেশন হয়েছিল, এই এরিয়াটা ধরুন এখানে একটা সাইডওয়েজ জোন ফর্মেশন হয়েছে। মোটামুটি আমরা কিন্তু লাস্ট 3 মাসে সেভি অনুযায়ী লাস্ট 3 মাসে ডেটার উপরে প্রাইসে কমেন্ট্রি করতে পারি না। আমরা কমেন্ট্রি করছি না এখানে, আমরা জাস্ট বলছি যে এখানে আমাদের একটা সাইডওয়েজ জোন ফর্মেশন হয়েছিল এবং এই জোনটা খুব ছোট। তো বেটার হয় এটা নিয়ে অ্যানালিসিস না করা, 3 মাসের পুরনো ডেটা নিয়ে সেভি বলে কাজ করতে। তো এটা মোটামুটি আমরা সাইডওয়েজ একটা জোন ধরছি, তো আমি এটা নিয়ে কমেন্ট করছি না, আমি যেটা ছেড়ে দিলাম। মোটামুটি ধরে নিন এই এরিয়াটাই ধরুন, এই এরিয়াটা ধরুন একটা সাইডওয়েজ জোন মতন ছিল। এবারে আমরা তখন দেখছি এখানে প্রাইস রেঞ্জটা একটুখানি দেখি কীরকম লেভেলে আছে। এখানে যদি আমরা দেখি প্রাইস রেঞ্জ এই যে এখানে প্রাইস রেঞ্জ দেখুন, এখানে 5% জোন। তো 5% জোনের মধ্যে আমরা কোথায় এন্ট্রি নেবো, কোথায় এক্সিট করবো, তো এই জোনে আমরা কাজ করছি না। আচ্ছা কাজ করতে পারি, এবার দেখাই এক্সাম্পলটা। আমার স্টুডেন্টস যারা আমার কাছে ক্লাস করেছেন তারা জানে আমি অনেক জায়গায় এক্সাম্পলটা দিয়ে থাকি, মানে খুব ফেভারিট স্টক আমার, মানে ফেভারিট স্টক বলাটা ভুল হবে, আবার সেটা রেকমেন্ডেশন হয়ে যাবে, কারণ এইটাতে আমি অনেকবার ট্রেড করেছি আগে, সেজন্য আমি এটার এক্সাম্পলটা দেখাচ্ছি। এই যে এই এরিয়াটা দেখুন, দেখা যাচ্ছে সাইডওয়েজ জোন দেখা যাচ্ছে এখানে। এই এরিয়া থেকে মোটামুটি শুরু হয়ে ওপরের সাইড অনুযায়ী এই একটা জোনের মধ্যে মার্কেট ছিল, দেখা যাচ্ছে। কতদিন ছিল একবার দেখুন তো, এই যে 5th of জুন আগের বছর ইলেকশনের রেজাল্টের পরের দিন থেকে রিসেন্ট পাস মানে ডিসেম্বরের 24 তারিখ অবধি মার্কেটে এই জোনটা মেনটেন করেছিল, ঠিক আছে। তো আমি যদি বলি, মানে মেজার করি এখানে প্রাইস রেঞ্জ দিয়ে এই কতখানি রেঞ্জটা ছিল আপনাদের দেখাই। এখানে কিন্তু প্রাইস রেঞ্জে দেখুন 24% একটা জোন ছিল, 24% জোন, মানে সাইডওয়েজ নয়, এটাকে আমরা সাইডওয়েজ, মেজর ট্রেন্ড সাইডওয়েজ হলে এটাকে আমরা রেঞ্জ বাউন্ড মার্কেট বলতে পারি। তো রেঞ্জ বাউন্ড হলে আমাদের, যেটা আমি বলছিলাম এই স্টকটাতে কেন, দেখুন আমরা যদি এরকম জায়গা থেকে কোনোভাবে এন্ট্রি করতে পারি, আমি এখন মানে প্ল্যানটা জাস্ট বলার চেষ্টা করছি যে ধরুন এরকম জায়গায় আপনি এন্ট্রি করলেন, আবার আপনার পরের বার মানে মার্কেটে মোটামুটি এক্সিট করতে যখন হচ্ছে, তো আপনি ধরুন এরকম জায়গাতে এক্সিট করছেন, মোটামুটি আমি বলছি এরকম জায়গাতে, আবার পরের বার কিন্তু আবার আপনি এরকম জায়গাতে এন্ট্রি করতে পারেন। মোটামুটি আমি যদি একটা এক্সাম্পল বলছি, বারবারই বলছি, এরকম জায়গাতে ধরুন এন্ট্রি করলেন, আবার এক্সিটটা করলেন ধরুন এরকম জায়গাতে, আমি এরোটা নিয়ে দেখাচ্ছি এরকম জায়গাতে। তার মানে এবার আপনার হাইপোথেটিক্যাল লাগতে পারে যে এখন তো হয়ে গেছে, পুরনো চার্ট দেখে বলে দিচ্ছে। তো আমরা কিন্তু এটা বুঝবো যে এইরকম মার্কেটে এরকম এন্ট্রি এক্সিট করা যায় কি না, ঠিক আছে। তো আমি এটা বলবো, মানে অবশ্যই বলবো। তো আমি কিন্তু আজকে বললাম যে সাইডওয়েজ মার্কেট কীরকম আর রেঞ্জ বাউন্ড মার্কেট কীরকম। তো মেজর ট্রেন্ড সাইডওয়েজ হলে অনেক সময় রেঞ্জটা অনেক বড় থাকে, তো বড় থাকলে কী হয়, আমাদের কিন্তু ছোটো ছোটো পয়েন্ট ওখানে ক্যাপচার করার একটা ভালো সুযোগ থাকে। তো সেই সুযোগগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি, এবং সুইং ট্রেড যেটা বলা হয়, মোটামুটি শর্ট টার্ম 1 মাস হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, 2 মাসের হতে পারে, সেই সময় কিন্তু আমরা এই ছোটো ছোটো মুভগুলো ক্যাপচার করতে পারি। তো আমাদের কিন্তু এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, আমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। তো আপকামিং ডেজে কিন্তু আমি এটা নিয়েও ভিডিওস বানাবো এবং আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। তার জন্য আপনাদের আরও কিছু কনসেপ্ট জানা দরকার, সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স। তো সেটার ব্যাপারে কিন্তু আমি পরের দিন ভিডিও বানাবো এবং খুব সুন্দরভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে বুঝবো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা থাকছে, এবং আমি বলবো যারা ভিডিওস দেখছেন, আমাদের ফেসবুক পেজটা, মানে ইনভেস্ট অ্যান্ড গ্রো যে ফেসবুক পেজটা আছে, এবং ইউটিউব যে পেজটা, যেটা থেকে দেখুন আপনারা একটুখানি ফলো করে রাখবেন, তাহলে আপনাদের কী হবে, বাকি যে আপডেটস যাচ্ছে, স্পেশালি ফেসবুকে কিন্তু আমি রেগুলার আপডেট দিতে থাকি বিভিন্ন সিনারিও কেস স্টাডি হিসাবে। তো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো ওটা কিন্তু আপনাদের মার্কেটে ইন্টারেস্ট বিল্ডিং এবং বোঝার জন্য অনেকটা হেল্প করবে, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিও এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।